আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই এই রোজার মাসে ভালো নেই, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোগ্রাম ঘোষণা করতেছে, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কর্মসূচি, সম্মেলন এবং আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যার আশায় আমরা ভোট পেয়েছিলাম যে আমাদের হয়তো খুব শীঘ্রই আমাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে, সেই আশাটাও ঘুরে বালি হয়ে গেল। ঘুরে বালি এই কারণেই বলছি, কেননা উনি যেই মন্তব্য করেছেন খালিদ মহিউদ্দিনের প্রোগ্রামে, এই মন্তব্যটা আসলে আমরা ভুক্তভোগীরা কোনোভাবেই গ্রহণ করতে পারতেছি না। কারণ ওনার কথা আমরা সকলেই জানি উনি কি বলতে চেয়েছেন এবং কি বুঝিয়েছেন, সকলেই আমরা বুঝতে পেরেছি যে টাকার বিনিময় হওয়ার কারণে আমরা যেতে পারতেছি না, অথবা একটা মালিকের 10 জন কর্মী নেওয়ার ক্ষমতা নেই, আছে 2 জন কর্মী নেওয়ার ক্ষমতা, সেখানে অ্যাপ্লাই হয়েছে 10 জন, তাই সেখানে সমস্যা হচ্ছে। এগুলো যাচাই বাছাই করে আমাদেরকে নিবে। তাহলে ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা এগুলো কেন বছরের পর বছর আটকে রাখছে? এই বিষয়ে উনি কি বলবেন? আর আমাদের প্রত্যেকেই তো আমাদের আত্মীয় স্বজন টাকার বিনিময়ে আবেদন করেনি, হয়তোবা সে সংখ্যা বেশি, টাকার বিনিময়ে আবেদন করার সংখ্যাটা বেশি, কিন্তু কিছু মানুষ তো আছে টাকা বিনিময় করেনি এবং জেনুইন করেছে, তাদেরটা কেন আটকে আছে? এখানে নিশ্চয়ই একটা শুভঙ্কর ফাঁকি রয়েছে। আশা করি গোয়েন্দা সংস্থা বা যারা এইসব বিষয় নিয়ে কাজ করে বা মানবাধিকার যারা আছেন তারা এইসব বিষয় নিয়ে খতিয়ে দেখবেন আসলে কোথায় সমস্যা, কোথায় গলত। আমরা 16ই মার্চ একটি শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করি, যেখানে আমরা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরি, এবং সবচেয়ে বড় দাবি ছিল আমাদের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমাদের প্রতিনিধিকে যাতে করে দেখা করার একটা ব্যবস্থা করে দেয়। অবশ্য এই পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আরও 6 মাস আগে কিন্তু কথা দিয়েছিল যে আমাদের কিছু প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দিবে, কিন্তু সেইটি উনি করেনি। আর ওনার গত পরশুদিনের যেই ভাষ্যমতে উনি তো এইটার প্রতি তেমন একটা আগ্রহ নেই, উনি তো সব দোষ আমাদেরই দেখছে। তো যেখানে আমাদের সকল দোষ দেখবে সেখানে উনি কিসে আগ্রহ প্রকাশ করবে? কিন্তু একটি পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি দেশের গুরুত্বপূর্ণ একটি সেক্টর। সো সেই সেক্টরের একজন গুণী ব্যক্তি বা যিনি যার কমান্ডে সব কিছু চলে, তার মুখে যদি এই ধরনের আমরা আশাহীন বা এই ধরনের সাধারণ মানুষের মতো আমরা বক্তব্য শুনি, তাহলে আমরা কি আশা করতে পারি ওনার কাছ থেকে? যেখানে ওনার কাছে আইন রয়েছে, পাওয়ার রয়েছে, ওনার সর্বোচ্চ ইন্টেলিজেন্স বাহিনী রয়েছে এবং বিভিন্ন অ্যাম্বাসেডর রয়েছে, সচিব রয়েছেন ওনার মাধ্যমে, ওনার আন্ডারে, সেখানে উনি বলে কি দালালদেরকে উনি কিছু করতে পারবে না। কিভাবে কি করবে? কারো কাছে টাকা চলে গেছে কীভাবে উদ্ধার করবে? তার কাছে এটা হয়? বিগত দিনে যে এমপি মন্ত্রীরা ছিল বা বিগত দিনে যে বিভিন্ন কর্মকর্তারা ছিলেন, ওনারা এই ধরনের বেফাস মন্তব্য করতেন। কিন্তু এই ছাত্র সমন্বয় গঠিত যেই সরকার, সেই সরকারের যদি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা কথা বলে, সেটাকে মেনে নেওয়া যায়? যাই হোক, 16ই মার্চে যে সাংবাদিক সম্মেলনটা হয়েছিল, সেখানে কিন্তু সমন্বয়কদের একজন বলেই ফেলেছিল যে এই পররাষ্ট্র উপদেষ্টা দিয়ে কিছুই হবে না, তার দ্বারা কিছুই সম্ভব না, সে শুধু আশার বাণী শুনিয়ে যাবে, তার পদত্যাগ অথবা তার এই মন্ত্রণালয় অপসারণ দাবি করছে। তো ঠিক এটাই ওনার মন্তব্যে, এই যে গত পরশুদিন 20 তারিখে, সেটাই উনি বুঝিয়েছেন আসলে উনি যোগ্য নয়, এই পদের জন্য উনি যোগ্য না। তো একজন সমন্বয়ক কি বলেছেন, আমি সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম গ্রুপের সবাইকে জুম্মা মোবারক। আমরা গত সপ্তাহে একটা সংবাদ সম্মেলন করছিলাম, তো সেখানে আমরা উল্লেখ করে দিয়েছিলাম যে এই ব্যর্থ পররাষ্ট্র উপদেষ্টার উপর আমরা আর বিশ্বাস স্থাপন করতে পারি না। তো উনি গতকালকে আবার একটা পরিচয় দিচ্ছে, উনি যে অযোগ্য এই জায়গাটার জন্য উনি আবার একটা পরিচয় দিচ্ছে। উনি নিজের দেশের ভাবমূর্তি নিজেই নষ্ট করছে, উনি টাকার কথা বলতেছে। আচ্ছা, ধরে নিলাম আমরা টাকা দিয়ে গেছি, ধরে নিলাম আপনার কথার বিনিময়ে আমি ধরে নিলাম, তো স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা কি দোষ করছে? আপনি কেন নিজের ঘাড়ে দোষটা নেন না? যেটা বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের সমস্যা সমাধান করার দায়িত্ব তো আপনার। আপনি যদি এটা না পারেন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কেন আছেন? আপনার তো এখানে থাকার কোনো অধিকার নেই। আপনি টাকার কথা বলতেছেন না, আপনি আপনার ব্যর্থতার কথা একবার তো বললেন না। গত মাসে যে 30 জন 25 জন ভাই বাংলাদেশি মারা গেল, এটার জন্য আপনি কী ব্যবস্থা নিতে পারছেন? আপনি কি একটা দালাল চিহ্নিত করতে পারছেন? পারেন নাই। আপনি আপনার সম্পূর্ণ ব্যর্থতা আপনি আমাদের উপর ঢেলে দিয়েছেন। আচ্ছা, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো সমস্যার জন্য চিল্লাইতেছেন, এটার সমাধান কি? এটা সমাধান করার দায়িত্ব কার?
এটা সমস্যার সমাধান কে করবে? একটা মুদি দোকানদার করবে, না একটা ডাক্তারখানা করবে, না ঢাকা মেডিকেল হসপিটাল করবে? কে করবে? এটা সমস্যার সমাধানের দায়িত্ব তো আপনাদের কাছে ছিল। আপনি যে একজন অযোগ্য, এই জায়গার জন্য যে আপনি অযোগ্য, আপনি যে কোটারে চাপাইতে গিয়ে আপনি নিজেই কোটায় বসছেন, আপনি এটা পুনরায় এটা আপনি পরিচয় দিলেন যে আপনাকে জনগণ বসায়নি ওই জায়গাতে। আপনি এই জায়গার জন্য যোগ্যতা আপনার কাছে নাই। তো আপনার কাছে আকুল আবেদন এবং নিবেদন, আপনি এই জায়গাটা থেকে সরে দাঁড়ান। আপনি যতদিন আছেন এই জায়গাতে আমাদের বিন্দু পরিমাণ উপকার আমরা পাবো না। আপনি আমাদের প্রতিনিধিকে বলছিলেন, সেই সমন্বয়ক যারা ছিল তাদেরকে বলছিলেন আপনার কাছে বিএফএস গ্লোবালের নামে বিরুদ্ধে অভিযোগ আছে। তো ভাসুরের নাম নিতে কি লজ্জা লাগে? আপনি যখন কালা লাইভ করলেন, আপনার ভাসুরের নামটা কেন নিলেন না? যে বিএফএস গ্লোবাল এই পেজটা লাগাইছে 2023 সালে, বিএফএস গ্লোবাল প্রতিদিন 500 থেকে 700 কাগজ জমা নিছে, মাথা প্রতি 18-20 হাজার টাকা করে নিছে, প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা প্রতিদিন তারা এই টাকাটা নিছে, এবং এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য 1 থেকে 10 লক্ষ টাকা করে তারা নিছে। এই ভাসুরের নাম বলতে কি লজ্জা লাগে? আপনি বিএফএস গ্লোবালের নাম বললেন না কেন? আপনি তো অবগত আছেন, আপনি নিজের মুখে আপনাদের প্রতিনিধির কাছে বলছেন যে আপনি বিএফএস গ্লোবালের 3-4টা দুর্নীতির ব্যাপারে আপনি অবগত আছেন। আপনি তো এই ভাসুরের নামটা একবার বললেন না, ইন্ডিয়ার প্রতিষ্ঠানের নাম একবার বললেন না, আপনার ব্যর্থতার কথা আপনি বললেন না, আপনি সমস্যার কথা বললেন, সমস্যার সমাধানের জন্য আপনি কোনো কাজ করছেন? তো আপনার পদত্যাগ আমরা দাবি করি, আমরা 60,000 ভুক্তভোগী আপনার পদত্যাগ দাবি করি। ধন্যবাদ এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমার কথা এবং এই সমন্বয়ক ভাইয়ের কথা আপনারা বুঝে গিয়েছেন আসলে আমাদের মেইন পয়েন্ট কী ছিল। এবং দেখেন বিভিন্ন ফেসবুক, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গ্রুপে কিন্তু অলরেডি জোয়ার বয়ে যাচ্ছে। এই পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন অনেকেই, এবং সাথে সাথে যে পররাষ্ট্র সচিব আছেন যে জসিমউদ্দিন, ওনারও পদত্যাগ চাচ্ছেন, এবং পিনাকি ভট্টাচার্য তো সরাসরি এই দুজনের প্রতি আঙ্গুল তুলে দিয়েছেন। একজন হচ্ছে গিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দলের সুপারিশে এই পদটি পেয়েছেন, আরেকটি হচ্ছে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তার ইন্ধনে বা তার সহযোগী হিসাবে সে এখন পদোন্নতি পাচ্ছেন বা এই মন্ত্রণালয়ে আছেন। এই ধরনের একটি কমান্ড করেছে পিনাকি ভট্টাচার্য। আর আমরা জানি বিএফএস সে তো ভারতেরই সংস্থা। তো আসলে কোথায় গলদ, কোথায় শুভঙ্করের ফাঁকি, সেটা আসলে আমরা সাধারণ মানুষ বের করতে পারবো না। এটা বের করতে হবে যারা এনএসআই আছে বা খুবই গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স সোর্স যারা আছেন, তারা বের করতে পারবে। তো আমার ভিডিওটি যদি তারা দেখে থাকেন, অবশ্যই আপনারা আমাদের পক্ষ থেকে দয়া করে, আমরা 60,000 ভুক্তভোগী যারা আজকে 2 বছরের মতো আমরা অসহায় অবস্থায় আছি, কর্মহীন আছি, দেশের বোঝা হয়ে আছি, যেখানে দেশের রেমিটেন্স পাওয়ার পাঠানোর কথা ছিল, সেখানে আজকে আমরা রেমিটেন্স তো দূরের কথা, আমরা নিজেরা খেয়ে দিয়ে বাঁচতে পারতেছি না। তো আশা করি আমাদের এই কষ্টের কথা চিন্তা করে দেশ ও দেশের জনগণ এবং সরকারি কূটনৈতিক ব্যক্তিগণ আমাদের খুব সহজে কীভাবে এটা সমাধান করা যায়, এই ইতালি ভিসার জটিলতা সেটা নিরসন করার লক্ষ্যে আপনারা কাজ করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।